শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশে প্রথম বাকশাল ভাইরাসের মিউটেশনে যে দুর্ভিক্ষের আয়োজন করা হয়েছিল, 20 থেকে 25 লক্ষ মানুষ মারা গেছে। সেই দুর্ভিক্ষে বাংলাদেশের কোনো ইতিহাসবিদ, কোনো গবেষক এই দুর্ভিক্ষ নিয়ে কাজ করে নাই। দুঃখজনকভাবে হলেও এটা কাজ করেছে ভারতীয় বাঙালি অরবত্য সেন, এবং এই বাংলাদেশের 74 সালের দুর্ভিক্ষ নিয়ে কাজ করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। দুর্ভিক্ষের কারণ বের করেছেন লুটেরা শাসকদের নেতৃত্বে। অগণতান্ত্রিক সরকার যখন একটা দেশে চেপে বসে, দেশে লুটপাটের আয়োজন থাকে, দিনের পর দিন রাতের পর রাত দেশের সম্পত্তি বিদেশে পাচার করা হয়। দেশের এক ফকির মন্ত্রী যখন ইংল্যান্ডে মাত্র 260টা বাড়ির মালিক হয়, একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান আওয়ামী লীগের রাজনীতি করে 15 বছরে 4000 কোটি টাকার মালিক হয়, তখন বুঝতে হবে বাংলাদেশে 74 সালে বাকশাল ভাইরাসের নামে যে দুর্ভিক্ষ হয়েছিল, এই বাকশালের দ্বিতীয় ভ্যারিয়েশন হচ্ছে বর্তমান বাকশাল 2। এই 2 এর অধীনে দুর্ভিক্ষ গত 15 বছর ধরে চলছে। এই দুর্ভিক্ষের নায়ক নায়িকা, জনক জননী, দেশমাতা সব হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী এবং এই বাকশালের সরকার। 1974 সালের আওয়ামী লীগ প্রযোজিত, নিয়ন্ত্রিত, পরিচালিত দুর্ভিক্ষ, এবং এই দুর্ভিক্ষের সময় আমরা দেখেছি সারা দুনিয়া থেকে যে আমাদের জন্য খাদ্যশস্যের জাহাজ ভর্তি করে করে পাঠিয়েছে এই আওয়ামী লীগের লুটেরারা, সেই খাদ্যশস্যের জাহাজ চট্টগ্রাম বন্দরে খালাস করতে দেয় নাই। কলকাতা বন্দরে সেই খাদ্যের জাহাজ খালাস করে, লুট করে সেই টাকা দেশে বিদেশে পাঠিয়েছে, গুপ্তচর বৃত্তি করেছে যেন এই খাদ্যের টাকার খবর বাংলাদেশে পর্যন্ত না আসে। সেই বাস্তবতার কারণে, দুঃশাসনের কারণে, লুটের কারণে আমরা 74 সালে দেখলাম। অতএব করোনা ভাইরাসের জন্য যেভাবে অ্যান্টিডোট হিসাবে করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে হয়েছে, বাকশালের বিরুদ্ধে ভ্যাকসিন হচ্ছে জনতার আন্দোলন, গণ আন্দোলন। রাস্তায় রাস্তায় মানুষ প্রতিবাদ করবে, বিপ্লব করবে, বিদ্রোহ করবে, রুখে দাঁড়াবে, গণতন্ত্রের পক্ষে লড়বে। 19 ডিসেম্বরে চায়নার একটা উহান প্রভিন্সে একটা মিলিটারি যে গবেষণা কেন্দ্র ছিল, মিলিটারি ল্যাব, সেখান থেকেই ধারণা করা হয় যে কোভিড-19 যেটা এসেছিল, করোনা ভাইরাস, এই ভাইরাসের সূত্রপাত হয়। বিজ্ঞানীরা বলেছে যে 3 লক্ষাধিক বিভিন্ন ধরনের ভাইরাস আছে, কিন্তু সব ভাইরাস মানুষকে আক্রান্ত করতে পারে না। মানুষকে আক্রান্ত করতে পারে এমন ভাইরাসের সংখ্যা 300-350-এর মতো, কিন্তু এর মধ্যে প্রাণঘাতী ভাইরাসের সংখ্যা 10 থেকে 15টি। যে সকল ভাইরাস যদি মানুষকে আক্রান্ত করে তাদের মরে যাবার সম্ভাবনা থাকে। তার ভিতর একটা ভাইরাসের নাম হয়তো আপনারা জানেন, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে মহামারী চলছে, ডেঙ্গু মহামারী। ডেঙ্গু তার মধ্যে একটা ভাইরাস। পৃথিবীর আফ্রিকাতে আপনার এবোলা ভাইরাস নামে একটা ভাইরাস এসছে এবং গত কয়েক দশক ধরে হাজার হাজার মানুষের প্রাণ ছিনিয়ে নিয়েছে। দক্ষিণ আমেরিকাতে দেখেছিলাম আমরা জিকা ভাইরাসের কথা, যে এক ধরনের কালো বড় মশা দিয়ে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিতে। কিন্তু পৃথিবীতে সার্স ভাইরাস দেখেছি আমরা 90-এর দশকে, বিভিন্ন পোলট্রি থেকে, গরু এবং মুরগির জীবন থেকে, যে ফার্মগুলো থেকে যে ভাইরাসটা এসছে এবং মানুষের রক্তে সংক্রমিত হয়েছে এবং হাজার হাজার মানুষ মারা গেছে। কিন্তু সবচেয়ে আলোচিত যে ভাইরাস গত 2019 সাল থেকে আমরা দেখেছি, সেটা হচ্ছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে ধারণা করা হয় যে 6 থেকে 7 কোটি মানুষ ন্যূনতম এই ভাইরাসে মারা গেছে, এবং আরও বেশি সংখ্যা হয়তো মারা গেছে যেটা কখনো রিপোর্টেড হয় নাই। একটা ভাইরাস মানুষের শুধু জীবন নিতে পারে, আপনার স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে। একটা ভাইরাস থেকে মানুষ সুস্থ হয়ে উঠতে পারে, কারণ অধিকাংশ মানুষ একটা ভাইরাসের কারণে আক্রান্ত হয় না। কিন্তু পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষতিকর ভাইরাসের নাম হচ্ছে বাকশাল। এই বাকশাল ভাইরাসের সেকেন্ড মিউটেশন, আপনারা জানেন যে ভাইরাস মিউটেট করে, নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি করে। এই প্রথম বাকশাল নামক ভাইরাস আমরা দেখেছি 1972 থেকে 75 সালে, এবং এই ভাইরাসের আক্রমণে 1972 থেকে 75 সালে প্রথম বাংলাদেশে দুর্ভিক্ষ হয়।
বেঙ্গল ফেমিন দেখেছি গত শতাব্দীতে ব্রিটিশ কলোনিয়াল আমলে 1942, 43, 44 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশরা বেঙ্গল থেকে জোর করে আমাদের ফুড গ্রেন, আমাদের খাদ্যশস্য, আমাদের খাদ্যের মজুদ জোর করে ইউরোপ পাচার করেছে যুদ্ধের যারা সোলজার ছিল তাদের খাবারের নিরাপত্তা তৈরি করবার জন্য। 1942 সালে সেই দুর্ভিক্ষে কোটি কোটি বাংলার মানুষ জীবন দিয়েছে। যে গণতন্ত্রের জন্য আমরা 1971 সালে একটা যুদ্ধ করেছিলাম, সেই সময়ে জনগণের ভোটে নির্বাচিত একটি দলকে ক্ষমতায় অধিষ্ঠিত হতে দেয়নি বলেই 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। আজকে এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে এমনভাবে পিষ্ট করেছে, ধ্বংস করেছে যে তারা যে তামাশার নির্বাচন ঘোষণা করেছে, সেই নির্বাচনে প্রার্থী হচ্ছে একটা হচ্ছে অনুমোদিত আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে তাদের ডামি আওয়ামী লীগ, আরেকজন হচ্ছে তাদের অনুমতিক্রমে আওয়ামী লীগ, আর 5 জন হচ্ছে তাদের বিদ্রোহী আওয়ামী লীগ, আর বাকি 3 জন হচ্ছে তাদের টাকা খেয়ে অন্য দলের নামে দাঁড় করানো আওয়ামী লীগ। এই ধরনের ফার্স তৈরি করে, এই ধরনের তামাশার মাধ্যমে একটি রাষ্ট্রের 18 কোটি মানুষের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে যারা লঙ্ঘন করছে তারা সুস্পষ্টভাবে রাষ্ট্রদ্রোহী। তাদের প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে করা হবে ইনশাআল্লাহ। তারা এই নাটকের নির্বাচন করার জন্য তারা বিরোধী দলের কর্মীদের লাখে লাখে কারাগারে আবদ্ধ করেছে, কয়েক লক্ষ মামলা দিয়েছে। তারা পিতাকে না পেয়ে পুত্রকে গ্রেফতার করছে, পুত্রকে না পেয়ে পিতাকে গ্রেফতার করছে, ছেলেকে না পেয়ে মাকে গ্রেফতার করছে, নেতাদের চিকিৎসা দিচ্ছে না। বিরোধী দলের সবচাইতে বড় নেতা বেগম খালেদা জিয়াকেও চিকিৎসা বঞ্চিত করেছে। তাদের এই আচরণ হচ্ছে পুরোপুরি ইসরায়েলি বর্বর বাহিনীর আচরণের সাথে তুলনা করা যায়। ইসরায়েলের বর্বর বাহিনী গুলি করে প্যালেস্টাইনি লোকদেরকে আহত করে, তারপর তাদের চিকিৎসা নিতে বাধা দেয়। তারা যখন অভিযান চালায় প্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিদের না পেয়ে তাদের 5 বছর 7 বছরের বাচ্চাকে ধরে নিয়ে যায়। একই ধরনের আচরণ করে বিরোধী দলের কর্মীদেরকে না পেয়ে বৃদ্ধা মাকে গ্রেপ্তারের মতো বর্বরতা দেখিয়েছে এই আওয়ামী লীগ, শুধুমাত্র এজন্য যে বাংলাদেশে তারা কোনো নির্বাচন হতে দেবে না, জনগণের প্রতিনিধিকে ক্ষমতায় আসার সুযোগ দেবে না। ঠিক, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে রাষ্ট্রের মানুষের সর্বশেষ আশ্রয়স্থল ছিল বিচার বিভাগ। সেই বিচার বিভাগ এই তামাশার নির্বাচনের একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে। তারা যে পরিমাণ মামলা বাংলাদেশে পেন্ডিং আছে সুপ্রিম কোর্ট সহ, আজ থেকে যদি ভবিষ্যতে সকল মামলা নতুন করে ফাইল করা বন্ধ করা হয় তাহলে এই বিদ্যমান মামলা নিষ্পত্তি করতে 33 বছর লাগবে। সেই মামলা নিষ্পত্তি না করে গতকাল পরশুদিন বা 6 মাস আগে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সারাদিনে কোর্ট শেষ করতে না পেরে রাত 8টা 10টা পর্যন্ত কোর্ট বসিয়ে শুধুমাত্র সরকারের কর্মচারী পুলিশের সাক্ষী নিয়ে বিরোধী দলের নেতাদেরকে জেল দেওয়া হচ্ছে দিনের পর দিন। এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলের কোন নেতা যেন নির্বাচনের মাঠে থাকতে না পারে। আমরা সুপ্রিম কোর্টকে বলবো, যে সমস্ত বিচারক এইভাবে জনগণের অধিকার লঙ্ঘন করে রাষ্ট্রের বেতন গ্রহণ করে অন্য সকল মামলাকে ফেলে রেখে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য রাতের বেলায় আদালত বসিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের সাজা দিচ্ছে, তাদের প্রত্যেককে বরখাস্ত করে তাদের বিচারের মুখোমুখি দাঁড় করান। মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, সিসি হাসিনা লজ্জায় বাসি না। কারণ যে বিচার ব্যবস্থা এটা আওয়ামী লীগের প্রপার্টি নয়। বিচার ব্যবস্থা বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যেকের আদালতের সর্বশেষ আস্থার জায়গা। এই জায়গাকে রাজনীতির কারণে আপনি ধ্বংস করেছেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আমরা বলবো 7ই জানুয়ারি যে তামাশার নির্বাচন করতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দেওয়ার একটা যাত্রা। এই যাত্রার সাথে
এই তামাশার নির্বাচনের সাথে যারা যুক্ত হবেন, যারা সাহায্য করবেন, প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহী বলে গণ্য হবেন। আজকে এবি পার্টির পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবার প্রতি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ কোনো দলের বাপের সম্পত্তি নয়। ঠিক বাংলাদেশ 18 কোটি মানুষের সম্পদ। সুপ্রিম কোর্ট, বিচার ব্যবস্থা 18 কোটি মানুষের, নির্বাচন কমিশন 18 কোটি মানুষের, বিচার বিভাগ 18 কোটি মানুষের, পুলিশ বাহিনী, সেনাবাহিনী 18 কোটি মানুষের। এই বাহিনী, এই প্রতিষ্ঠান, এই বিচার ব্যবস্থাকে যারা পকেটে নিজের বাপের সম্পত্তিতে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনার স্বার্থে, দেশের স্বার্থে, আপনার আগামী প্রজন্মের স্বার্থে। আগামী দিনের আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্র হরণের যে নির্বাচন 7ই জানুয়ারি করতে চাচ্ছে, সেটিকে বন্ধ করে মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপনাদের সক্রিয় অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ।